ভাইয়া আমি আপনার বাচ্চার আম্মু হতে চাই। কি বলছে? আমি আপনার বাচ্চার মা হতে চাই। তোমাকে এসব কথা কে শিখিয়েছে? তার আগে বলেন আমার পেটের উপর তিলটা সুন্দর না ভাইয়া? মার খেতে চাও তুমি? ভাইয়া আমি বলছি আমার পেটের উপর তিলটা সুন্দর না। হয় সুন্দর আছে তো, এখন বলেন এই তিলটা এত ছোট কেন? তুমি পিছিয়ে একটা মেয়ে, এজন্য এটা ছোট। আচ্ছা তোমাকে এসব কথা আমাকে বলতে কে বলেছে? আমাকে আবার কে বলবে? আমি আপনার বাচ্চার মা হতে চাই, ব্যাস। এখন কিন্তু সত্যি সত্যি মারবো তোমাকে। ভাইয়া আমার না একটু সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বলো? আমার পেটের উপর তিলটা ব্যথা করছে, আপনি একটু হাত দিয়ে দেখেন। এই পিসি তোমাকে তো আমি, ভাইয়া আমি কিন্তু মরে গেলাম, খুব ব্যথা করছে, একটু হাত দিয়েই দেখেন না। কি আর করবো, পিসি একটা মেয়ে, এখন কথা না শুনলে কান্না করবে। ওর পেটের উপর হাত দিতেই পিচ্ছি চিৎকার দিয়ে বলল, ইয়াহু আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি মজা কি মজা, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি বলো ফারিয়া এসব? আমি কি বলি মানে, আমি এখন আপনার বাচ্চার মা, আমার পেটে আপনার বাচ্চা। ক্লাস 3-তে পড়ো এই মেয়ে, এখনো এত কিছু বোঝে না, আর এসব কি বলছে? ভাইয়া আপনাকে আমার বাচ্চার বাবা বলে ডাকবো। চুপ করো, এখানে বসো বলছি। না আমি চুপ করব না, আমি সবাইকে বলবো আমার পেটে আপনার বাচ্চা। তোমাকে চুপ করতে বলছি না ফারিয়া, চুপচাপ এখানে বসো। আচ্ছা বসলাম, এখন বলেন তোমাকে সব কে বলতে বলেছে? আমাকে কেউ কিছু বলে নাই, আমি সব কিছু জানি। কে বলেছে যদি বলো তাহলে একটা চলকেট দেব। একটা চলকেট দিয়ে আমি কি করব? আমি বলবো না মানে বলবো না। আচ্ছা 2টা চলকেট দেব। আমার বলতে ঠেকা পড়েছে। আচ্ছা 5টা চকলেট দেব, ঠিক আছে তাহলে বলবো। ও এখন বলো এসব কে বলেছে? সেদিন আপু দুলাভাইয়ের সাথে কথা বলছিল, তখন আমি শুনেছি আপু দুলাভাইকে বলেছিল অনেক দিন হলো এখন আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার। দুলাভাই বলল আচ্ছা ঠিক আছে, তবে আমরা কিন্তু মেয়ে নেব। দুলাভাই ফোন কেটে দেওয়ার পর আপু পেটে হাত দিয়ে হাসতে হাসতে বলল, আবার আমার একটা ছোট্ট সোনামণি হবে। আর তখন আমি বুঝে গেছি বাচ্চা কিভাবে হয়, পেটের উপর হাত দিলে বাচ্চা হয়, বুঝলেন? আপনি তো জানেন ভাইয়া আমার অনেক বুদ্ধি, এই জন্য আপনি আমার পেটে হাত দিয়েছেন, আমি বাচ্চার মা হয়ে গেছি। কি মজা কি মজা। তুমি অনেক ছোট তো, এসব তুমি বুঝবে না, বুঝলে? ফারিয়া লাফ দিয়ে বিছানা থেকে নেমে চিৎকার দিয়ে বলল, ও আপু, ও আম্মু, তোমরা কোথায় দেখো যাও, আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, আমার মিষ্টি লাগবে, সবাইকে আজকে মিষ্টি খাওয়াতে হবে। ফারিয়া বোন আমার এমন করে না, এমন করলে আমার মান সম্মান থাকবে না। আপনি আপনাকে প্রেগনেন্ট করেছেন, আমি সবাইকে বলবো না। এটা বলতে না বলতেই ফারিয়া আম্মু আর ওর বড় বোন চলে আসলো। ফারিয়ার আম্মু এসে বলল, কি হয়েছে রে মা, এভাবে চেঁচাচেঁচি করছিস কেন? ফারিয়া জোরে চিৎকার দিয়ে বলল, আম্মু আমি ভাইয়ার বাচ্চার মা হয়ে গেছি, দাঁড়াও আম্মু আমি দোকান থেকে মিষ্টি নিয়ে আসি। এই কথা বলেই ফারিয়া দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। ফারিয়ার বড় বোন বলল, কি বলে ফারিয়া এসব? স্যার কি বলে মানে? এসব দোষ আপনার, ওই কেমন পাকনা মেয়ে, আপনি জানেন না আপু দুলাভাইয়ের সাথে কি সব কথা বলেছেন আপনি? আর ফারিয়া সব শুনে এখন আমার উপর প্রয়োগ করছে। আপু আমার কথা শুনে হাসি দিয়ে বলল, কি হয়েছে বলেন তো আগে শুনি। আমি এক এক করে সব কিছু বললাম। সব শুনে আপু আর আন্টি হাসতে হাসতে বলল, বাবা ভালোই তো হয়েছে দেখি। আপু মজা নিচ্ছে না আমার সাথে? মজা নিলাম কই, আপনি আমার বোনের জামাই হতে যাচ্ছেন। আপু ভালো হবে না কিন্তু বলে দিলাম। আচ্ছা স্যার এত রাগ করবেন না, ওকে আমি বুঝিয়ে বললে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিছু হবে। আপনার বোন কতটা পাকনা জানেন? ওকে যখন পড়ায় তখন মনে হয় ওকে আমি পড়তে আসি নাই, ও আমাকে উল্টা পড়ায়। এতটা দুষ্টু আপনার বোন। মার দিতে পারেন না স্যার? আমার মাথায় চুল ছিঁড়ে আপনার বোন টাকলা করে দিয়েছে, না জানি বিয়ে করতে পারি কি না উপরওয়ালাই জানে। বিয়ে করতে না পারলে আমার বোনকে বিয়ে দেব। আপু এখন কিন্তু খুব খারাপ হচ্ছে। হঠাৎ দেখে ফারিয়া ভেতর আসলো, তবে ওর মুখটা একটু কালো হয়ে আছে। ওর বড় বোন ওকে বলল, কিরে ফারিয়া
তোর আবার কি হয়েছে? মুখটা এমন কালো হয়ে আছে কেন? আপু, দোকানদার আমাকে বললো বাচ্চা নিতে হলে নাকি বিয়ে করতে হয়। তুমি তো দুলাভাইকে বিয়ে করেছো, কিন্তু আমি তো ভাইয়াকে বিয়ে করি নাই। তাহলে আমি বাচ্চার মা হব কিভাবে? মনে মনে বললাম, না জানি এখন আবার এই পিসি মেয়ে কি করে। ওকে পড়িয়ে আবার 12টা থেকে 13টা বেজে যায়। আমি এবার বললাম, ফারিয়া, তুমি আগে বড় হও কেমন, পরে বিয়ে করবো নি। এখন পড়াশোনা করতে হবে, বুঝছো? বুঝবে? আর তোমার আপু তো বোকা। আমার আপুকে বোকা বলবেন না, নইলে আমি কিন্তু আপনার মাথা ফাটাবো। আচ্ছা সরি, হয়েছে এখন। আপু শোন না, তুই ভাইয়াকে ধরে রাখ। আমি দোকান থেকে একটা কাজী নিয়ে এসে ভাইয়াকে বিয়ে করব। কি বলো পিসি এসব? কি বলি মানে, আমি আজকেই আপনাকে বিয়ে করে আপনার বাচ্চার মা হব। আপনি কিন্তু যাবেন না ভাইয়া? না, আজকে থেকে তোমাকে আর পড়াবো না। আমার মাথা খেয়েই ফেলেছো। আমি গেলাম। আপু তুই কিন্তু ভাইয়াকে ধরে রাখ, নইলে আমি কিন্তু কান্না করব। ফারিয়ার কথা শুনে আপু আমার দিকে আসতে লাগলো। আপু ভালো হবে না কিন্তু বলে দিলাম। আমার বোন বলেছে, বুঝলেন স্যার, ওর কথা শুনতে তো হবেই। দিলাম এক দৌড়। আপু আমাকে ধরতে গিয়ে আমার লুঙ্গি নিল খুলে। আর আমি দৌড়ে পিছন থেকে আপু চিৎকার দিয়ে বলল, স্যার আপনার লুঙ্গি নিয়ে তো যান। কিশোর লুঙ্গি আগে, মান সম্মান বাঁচায়। এই মেয়েটা পিছু হয়ে কি হবে? খুব ডেঞ্জারাস মেয়ে। রাস্তায় দৌড়াচ্ছি আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে বললাম, আগে নিজের জীবন বাঁচাই, পরে অন্য কিছু। বাসার সামনে গিয়ে কলিং বেল দিতে আমার আপুর বান্ধবীর বোন এসে দরজা খুলে দিল। ও আমাকে দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আপু দৌড়ে এসে বলল, কিরে লাদেন, তোর লুঙ্গি কই? আপুর ওড়না নিয়ে ওটা পিছিয়ে বললাম, আর বলিস না, মান সম্মান যা আছে সবটা চলে গেল। কিন্তু কিভাবে এভাবে পড়ে আসছো কেন? আমি কি জানি? তুই কিভাবে জিজ্ঞেস করো। মৃত্যুকে পানি দিয়ে জ্ঞান ফিরতে আমার দিকে তাকিয়ে বলল, আপু তোমার ভাইয়ের মান সম্মান কিছুই নাই। আমার সামনে ছোট ছোট জিনিস পরে। এই মেয়ে দিব কিন্তু একটা মাথায়। চুপ থাকতে পারিস না? দেখেন আপু, ও আমাকে বকা দেয়। আপু আমার দিকে তাকিয়ে বলল, সোনা ভাই, আমার কি হয়েছে বলো। আমি মগ থেকে একটু পানি নিয়ে চোখ দিয়ে কান্নায় ভাব নিয়ে বললাম, আপু তোর ভাইয়ের মান সম্মান সব শেষ আজকে। রাস্তায় আজকে এই অবস্থায় দৌড়ে আসতে হলো। বজ্জাত মেয়ে একটা, পিছু হলে কি হবে, মনে হয় সব বোঝে। আচ্ছা ভাই, তোর কি হয়েছে বলতো আগে। ফারিয়ার বিষয়ে আমি আপুকে সব বললাম। সব শুনে আপু আর মৃত্যু হাসতে হাসতে বলল, তোকে কি বলবো ভাই, পিছিয়ে একটা মেয়ের সাথে তুই পারিস না। আজকে যদি ও সুযোগ পেত, ও তো তোরে বোন, তোর পায়ে পড়ি, আর এসব বলিস না। আচ্ছা যা, গোসল করে আয়, আমি টেবিলে খাবার দিছি। এই কথা বলে আপু কিচেনে চলে গেল। মৃত্যু আমার দিকে তাকিয়ে ঠোঁটে একটা কামড় দিয়ে বলল, ইস, তোমাকে না আজকে অনেক হ্যান্ডসাম লাগছে গো। তবে কি ওই সব, ওই মেয়ে এসব মানে? ওই আর কি, চলো না, এই আমার কাছে আসবেন না। শোন একটা কথা বলি, কি তোমার সবকিছু এত ছোট ছোট কেন? বিড়ালের দুধ, তিল বেলা খাবার, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, বুঝবে? বজ্জাত মেয়ে, চুপ কর, নইলে তোর মাথা চুল ছিঁড়ব কিন্তু। তাই নাকি? আসেন তো সেরেন। দূর থাক তুই, আমি কিন্তু কলিকাতা হারবাল এনে দেবো আপনাকে। তোর হারবাল তুই খা যা। আমি আমার রুমে চলে গেলাম। বাসায় আসলে এই মেয়ে অনেক প্যারা দেয়, আর কোচিং পড়াতে গেলে ফারিয়া। যাই হোক, এতক্ষণ বকবক খুব করলাম। মান সম্মান যা আছে সব মনে হয় আজকে গেছে। এবার না হয় পরিচয়টা একটু দিয়েই দেয়। আমাকে তো সবাই চেনেন। আমার কিছুক্ষণ আগে যাদের সাথে কথা হয়েছে, একজন আমার বড় বোন। আপুর বিয়ে হয়ে গেছে, দুলাভাইয়ের সাথে এখানেই থাকে। আর আমার দুলাভাইয়ের নিজের বাসা এটা। আমি পড়াশোনা করার জন্য এখানে আছি। আর মৃত্যু হলো আপুর বান্ধবীর বোন। ও পড়াশোনা করার জন্য এখানে আসছে। তবে আমার জুনিয়র। আপুর বান্ধবীর শহরে কেউ থাকে না, তো এই জন্য কি আমার বোনের কাছে দিয়ে গেছে। আর আমার পরিবারের সবাই গ্রামে থাকে। ফারিয়া আমার ছাত্রী, তা ও আবার 1 মাসের। থাক, আর কিছু বলবো না, সাথে থাকেন, সব জানতে পারবেন। গোসল শেষ করে রুমে থেকে বের হলাম। বের হয়ে টেবিলে গিয়ে বসতে আপু খাবার দিতে লাগলো। মিতু আমার পাশে বসে বলল, কি মি, কি খান? গু খাই, খাবি তুই? ওয়াক থুতু।
মিতু খাবার রেখে বমি করতে করতে শেষ। আমি মিতুকে বললাম, উনি বুঝি হাগু করেন না, বলতেই বমি করেছেন, ভালো মানুষ। আমি তো হাগু করি, সাথে আবার ভাত খাই, একসাথে দুই কাজ। কি কস আপু, সময় বাঁচে না রে? মিতু চিৎকার দিয়ে বলল, আপু তোমার ভাইকে বল চুপ করতে, নইলে আমি কিন্তু ওর মাথা ফাটাবো। সাধু মানুষ। আপু আমাকে ধমক দিয়ে বলল, লাদেন কি বলিস এখন? খাবারের সময় এসব বলতে নেই। আমি খাবারের থালাটা হাতে নিয়ে মিতুর সামনে গিয়ে বললাম, মিতু জান, মানুষের হাগু কত প্রকার। এগুলো দুই প্রকার, একটা হলো নর্মাল আর একটা হলো কঠিন। এখন তুমি বলো তোমার কি কঠিন হয়? তাহলে তুমি ভাত না খেয়ে পানি খাইবে, বুঝলে? তাহলে সুন্দর হবে। আর ওয়াশরুমে গিয়ে ভাত খাবে, তাহলে একটা সুজ্ঞান হবে, বুঝলে? আমার কথা শুনে মিতু আবার বেহুশ। আপু ঝাড়ু দিয়ে আমার পিঠে মারতে মারতে বলল, শয়তান ছেলে, চুপ কর একটু, আগে ওর মাথায় পানি দে। আপু মিতুকে পানি দিয়ে জ্ঞান ফেরাতেই আমি বললাম, তুমি কি হাগু নিয়ে খুব চিন্তিত, এই জন্য বারবার বেহুশ হয়ে যাচ্ছ? চিন্তার কোনো কারণ নেই, প্রতিদিন 1 কেজি করে মূলা খাবে আর কলিকাতা হারবাল, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। মিতু এবার রেগে বলল, লাদেনের বাচ্চা, তোরা আমি খাইছি। মিতু আমার চুল ধরে টানতে লাগলো আর আপু ঝাড়ু দিয়ে মারতে লাগলো। ইস, দুজন মিলে কি মারটাই না দিল। সবকিছু শেষে আপু বলল, এখন কোনো কথা নয়, চুপচাপ বসে খা বলছি। মিতু ইশারা দিয়ে বলেছে, আর একবার যদি এসব বলিস না, তোর খবর আছে লাদেনের, এই বলে দিলাম। না, এবার আর কিছু বলা যাবে না, চুপচাপ খাই আগে। হঠাৎ করে দরজা খুলে ফারিয়া আর ওর বোন ভিতরে প্রবেশ করলো। ওদের দেখে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেল। মিতু আমার দিকে তাকিয়ে বলল, কিরে খাস না কেন? তোর খাওয়া তুই খা, আমাকে বিরক্ত করিস না তো। মিতু আমার ধমক শুনে চুপ হয়ে গেল। ফারিয়া এসে আমার দিকে একবার তাকিয়ে বলল, কি করেন স্যার? ওমা, আমাকে আবার স্যার বলছে ভাইয়া রেখে। কি ব্যাপার ফারিয়া, আপনি আমাকে পড়ান, আপনাকে স্যার বলবো না তো ভাইয়া বলবো? আচ্ছা ঠিক আছে, এখন বসো, আমাদের সাথে ভাত খাও। ফারিয়া লাফ দিয়ে একেবারে টেবিলের উপর উঠে গেল। এটা দেখে আমি বললাম, কি ব্যাপার ফারিয়া, এভাবে টেবিলের উপর ওঠার মানে কি? ফল কাটার ছুরিটা হাতে নিয়ে ফারিয়া বলল, এখানে আমি আপনাকে বিয়ে করতে এসেছি। কি কিনা স্যার? জি। ফারিয়া বোনের দিকে তাকিয়ে বললাম, আপনার বোন কি শুরু করেছে? আমাকে বলেন কেন? আপনার ছাত্রী, আপনি বুঝান। ওকে এখানে নিয়ে আসার জন্য পাগলামো করছিল, এই জন্য নিয়ে আসলাম। এখন আপনি সামলান। ফারিয়া মুখ বাঁকিয়ে বলল, সবাই এখন চুপ, আমি কিছু বলবো। ফারিয়া স্যারের সামনে কিন্তু বেয়াদবি করতে নেই। ফারিয়া আমার গলায় চাকু ধরে বলল, নড়াচড়া করলে কিন্তু বসিয়ে দেবো ভাইয়া। আমি আজকে আপনাকে বিয়ে করব, এটাই জানি। কাজেও নিয়ে এসেছি। কই কাজী? এটা বলতে মুরব্বি একটা লোক ভেতরে ঢুকলো। মনে মনে বললাম, আজকে আমি শেষ। এই মেয়ে আসলেই পাগলা। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, বোন, তোর ভাইকে তুই বাঁচা, নইলে আজকে সবকিছু শেষ হয়ে যাবে। আমার বোন উল্টা হাসতে হাসতে বলল, তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করছি। আর লাদেনের বিয়েটা করে নে, যদিও মেয়েটার পিছিয়ে, তাও ভালো। এই কথা বলে আপু কিচেনে চলে গেল। আমি এবার মিতুর দিকে তাকিয়ে বললাম, মিতু তুই আমাকে বাঁচা, তুই না আমার ভালো বান্ধবী। তুমি কে গো? বাঁচা ধর, তোমাকে আমি চিনি না। এভাবে বলতে পারলি? তোমায় আমি চিনি না। আমার বোধহয় চিনি। মনে রাখিস মিতু? হাসতে হাসতে বলল, আমার সাথে কি করেছিলি মনে আছে? এখন মজা বুঝো। ফারিয়া বলল, স্যার আমার কিন্তু দেরি হচ্ছে। ফারিয়া বোন আমার এমন করে না, তোমাকে আমি সলকেট কিনে খাওয়াবো। সলকেট দিয়ে কি করব? আমার তো বাচ্চার মা হতে হবে। এখন তাড়াতাড়ি কাজে যা বলে তাই বলে। আমার না খুব জোরে দুই পেয়েছে, আমি একটু যাই। আগে আমাকে ফাঁকি দিয়ে চলে আসছিলেন মনে আছে, এখন আবার মিথ্যা বলতে চান। আচ্ছা ছুরি সরাবো না তো ঠিক আছে, আমি কিন্তু ছেড়ে দিলাম। ওয়াক্থু, আপনি এত বিশ্রয় যান তাড়াতাড়ি। আমি সুযোগ পেতেই ওয়াশরুমের উদ্দেশ্যে দৌড়ে দিলাম। ওয়াশরুমের ভিতরে গিয়ে চিন্তা করছি কিভাবে এই মেয়ের হাত থেকে রেহাই পাওয়া যায়। ও হ্যাঁ, আইডিয়া। কোনো মতো কদম থেকে হাতটা একটু ভালো করে ডুবিয়ে নিলাম।
ওয়াক থু আর তো ঘৃণা হচ্ছে গন্ধে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে আবার ফারিয়ার সামনে চলে গেলাম। আমি যেতেই মিতু বলল, কি রে, কিছু তো একটা গন্ধ করছে, কি গন্ধ রে? আমি আমার হাতটা মিতুর মুখে চেপে ধরে বললাম, নে বু খা, তোর না খাওয়ার খুব ইচ্ছা, খা, ভালো করে খা। মিতুর মুখে একটা আঙ্গুল ঢুকিয়ে দিলাম। মিতু ওয়াক থুতু করে দৌড় দিল। ও মুখে পানি দিচ্ছে আর বমি করছে। এবার আমি ফারিয়ার হাতে হাত রেখে বললাম, কি খবর ফারিয়া স্যার, আপনি আমার হাত ছাড়েন, আপনার হাতে ইও লেগে আছে। আমি ফারিয়ার মুখে বড় আঙ্গুল দিয়ে বললাম, নাও, তোমার তোমার না চকলেট খাওয়ার খুব ইচ্ছে, খাও। ফারিয়া গন্ধ সহ্য করতে না পেরে মুখে কাপড় দিয়ে দৌড়ে। ফারিয়া আমাকে না বিয়ে করবে? আপনি ভালো না স্যার, আপনি গিদোর একটা ছেলে, আপনাকে বিয়ে করব না। কেন ফারিয়া, তোমার না আমাকে বিয়ে করার খুব ইচ্ছা, আজ বিয়ে করি, বাকি জীবনেও না। আপনি আমাকে ইও খাইয়ে দিছেন। ফারিয়া ওর বোনকে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমি মিতুর দিকে তাকিয়ে বললাম, মিতু, তোর কি হয়েছে? এভাবে বমি করছিস কেন? তোর মাথা ফাটাবো আমি, আমার সাথে তুই কথা বলবি না। মিতু, তোর মুখের ভিতরে হলুদ কি যেন একটা লেগে আছে। মিতু চিৎকার দিয়ে বলল, আমি তোরে ছাড়বো না, মনে রাখিস, আমার সাথে মজা করিস। এই কথা বলে মিতু ওয়াশরুমে চলে গেল। আপু হাসতে হাসতে আমার কাছে এসে পানির মগ দিয়ে বলল, যা হাত ধুয়ে আয়। তুই পারিস ভাই? আমি হাত ধুয়ে আপুর সামনে গিয়ে বললাম, কেন পারবো না বলো, তুই তো জানিস আমি কেমন। হয়েছে ভাই, তোর আর কিছু বলতে হবে না। আপু শোন না, বল। অনেক দিনের ইচ্ছা, আমি একটা বিয়ে করব, আমার জন্য একটা বউ দেখো না। আপু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, সেদিন তো দুধ খেয়েছিলি মনে হচ্ছে, আজকে আবার বিয়ের কথা কস? এভাবে বলতে পারলি আপু? তো আপনাকে কিভাবে বলবো বলেন? যখন একটা মেয়ে নিয়ে পালিয়ে আসবো তখন বুঝবি। তোর কাছে আবার কে মেয়ে দিবে রে? বিয়ে দিবে না তাই না? আমি তোর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে পালাবো, দেখিস বলে দিলাম। ও তাই নাকি? মিতু বলল, মাঝে মাঝে নাকি তুই ভূতের ভয়ে ক্যাম্পাস পড়িস। আবার আমার বান্ধবীও কতটা ডেঞ্জারাস মেয়ে জানিস তো। আপু তুই তো আমাকে অপমান করেছিস, মাঝে মাঝে মনে হয় আমি তোর ভাই না, তোর শত্রু। হঠাৎ পিছন থেকে মিতু চিৎকার দিয়ে বলল, লাদেনের বাচ্চা, আজকে তোরে আমি খাইছি। আমাকে আর পাইকে দিলাম এক দৌড় রুমে চলে গেলাম। রুমের দরজা লাগাতেই মিতু বাইরে থেকে চিৎকার দিয়ে বলল, সাহস থাকলে দরজা খোল। দরজা খুলবো না কেন? যদি তোর সাহস থাকে ভিতরে আয়, তোরে আমার দেখার আছে। কোথায় দেখবি, উঠে না নিচে। কুত্তা বিলাই তোরে একবার শুধু পাই, আমি পাইলে কি গালে চুম্মা দিবি? তোরে তো আমি কোলে নিব। আশা নিস আমার এতটাও ওজন না। মিতু কান্না করে বলল, আমার সাথে একটা তুই করতে পারলি, জানিস আমার কতটা খারাপ লাগছে। আরে বেটি, কিছু হয় না, তুই চিকন মেয়ে না, আর এসব গুমু খেলে কিছুই হবে না, শক্তি বাড়ে। আমি বলি কি, তুই প্রতিদিন একবার করে চুপ করবি তুই? আচ্ছা যা, চুপ করলাম। বাইরে আর কোনো শব্দ শুনি নাই, হয়তো ও চলে গেছে। যাক, এখন একটু ঘুমানো যায়। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো দরজায় কটকট আওয়াজ শুনে। আমি দরজা খুলে দেখি দরজার সামনে মিতু দাঁড়িয়ে আছে। তাও আবার ও আজকে শাড়ি পরেছে। ওকে যে আজকে কতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। যাক, আমার ওর উপর নজর দিয়ে লাভ নেই। আমি ওকে দেখে না দেখার ভান করে বিছানার উপর গিয়ে বসলাম। মিতু আমার পাশে দাঁড়িয়ে বলল, আমাকে কেমন লাগছে রে লাদেন? আমি এবার ওর দিকে তাকিয়ে বললাম, কেমন লাগবে? তুই খুশি হবি বল, সত্যি বল না, আমাকে কেমন লাগছে? ওই বট গাছের নিচে একটা পেতনি থাকে না, ওর মতোই লাগছে। তুই এক কাজ করতে পারিস, পেতনির বান্ধবী হয়ে যা, আর দুজন মিলে বট গাছের বাধা বাসা বেঁধে থাকবি। আর এখন তো মেয়েরা মেয়েই বিয়ে করে নিছে, তুই আর ওই পেতনি মিলে বিয়ে করে নিবি। আর যদি দরকার হয় তো আমাকে। লাদেন প্লিজ। মৃদুর কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সরি। আর তোর মন খারাপ মনে হচ্ছে? না তেমন কিছু না, নে চকলেট খা। তোর মতলবটা কি বলতো লাদেন, একটা তুই বলতে পারলি? আমি না তোর বান্ধবী, না আমি চকলেট খাই না। হঠাৎ করে মিতু বাইরে গিয়ে আবার আমার রুমে আসলো, তবে ওর হাতে একটা গ্লাস। মিতু আমার সামনে গ্লাসটা ধরে বলল, নে আমের জুস খা, আমি নিজের হাতে বানিয়েছি।
তুই আর যাই বলিস আমি তোর হাতে জিনিস খাবো না। এভাবে বলতে পারলি লাদেন? আমি তোদের বাসায় থাকি দেখে আমাকে পর করে দিলি। দেখ আমি সেটা বলি নাই। তাহলে নে খা। আমি খাবো না মানে খাবো না। থাক, আমার আর এখানে কি আছে? যাদের আপন মনে করি তারাই পর ভাবে। তুই আমার সাথে যদি মজা করিস আমি তোর সাথে মজা করব, তুই বল। আমি কি এতটা বাজে মেয়ে? আর সুন্দর করে সেজে আসলাম তোরে নিয়ে ঘুরবো বলে, আর তুই? ঘোরার কথা শুনে আমি মৃত্যুর হাত থেকে গ্লাসটা নিয়ে সবটা খেয়ে বললাম, এবার খুশি? মৃত্যু গ্লাসটা হাতে নিয়ে বলল, আয় বাইরে আয়। মৃত্যু আমার হাত ধরে বাইরে এনে বলল, দেখ তো আমাদের বাসার বিড়ালটা কি সুন্দর। হ্যাঁ সুন্দর হবে না? আমি এটাকে কিনে নিয়ে আসছি। আচ্ছা এই বিড়ালটা 2 নম্বর করে কোথায় রে? কোথায় আবার? বারান্দায় টপের ওপর। কিন্তু আজকে তোর হাগু পেলাম না, কি জানি আজকে মনে হয় বলতে গিয়েও থেকে গেলাম। মৃত্যু জোরে চিৎকার দিয়ে বলল, ইয়াহু, তুই আমাকে গু খাইয়েছিস না? আমি তোর বিড়ালের গু খাইয়েছি জুসের সাথে। এবার মজা বোঝ। আমি তোর ওয়াশরুমে থেকে সাবান নিয়ে মুখ ভালো করে পানি দিয়ে ধুতে লাগলাম। আর বমি করতে করতে শেষ। এক প্রকার আমার শরীর পুরোটাই হ্যাং হয়ে গেল। আমি কোনো মতে ওয়াশরুম থেকে বের হয়ে ফ্লোরে গিয়ে বসলাম। মিতু নাচতে নাচতে আমার সামনে এসে বলল, আচ্ছা লাদেন, স্বাদ কেমন লাগলো বলতো? তোরে তো আমি। মিতু এক দৌড়ে রুমে চলে গেল। মনে মনে বললাম, এর প্রতিশোধ আমি নেব বলে দিলাম। আমার সাথে মজা করিস মিতু, তোরা আমি দেখে নেব। মনের দুঃখে রুমে চলে গেলাম। আজকে মিতু আমার সাথে এটা করতে পারবে, ওরে আমি ছাড়বো না। এর প্রতিশোধ আমি নিয়েই নেব বলে দিলাম। বিকেলে রুমে বসে আছি। এই মুহূর্তে দুলাভাইয়ের আওয়াজ শুনতে পেলাম। মনে মনে বললাম, এই তো সুযোগ, দুলাভাই এসেছে, আপনি এখন বিজি থাকবে। আমি এই সুযোগ মিতুর রুমের সামনে চলে গেলাম। গিয়ে দেখি মিতু শুয়ে আছে। আমি ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। মিতু আমাকে দেখে ভয় পেয়ে বলল, লাদেন তুই এখানে? আমি ধমক দিয়ে বললাম, চুপ, কথা বলবি না, নইলে তোর খবর আছে বলে দিলাম। আমার সাথে কি করছিলি মনে আছে? মিতু ভয় পেয়ে বলল, দেখ লাদেন, দরজা খোল, আপু দেখলে। সেই ব্যবস্থায় আমি করেছি। দেখ, আমি আগে থেকে আপু লিপস্টিক নিয়ে এসেছিলাম। আমি মুখে লাগে শরীরে কিছু জায়গায় লিপস্টিক দিয়ে শার্ট ছিঁড়ে চিৎকার দিয়ে বলবো, আপু তোরা কই আসছোস? আমাকে বাঁচা প্লিজ। মিতু আমার ইজ্জত নিয়ে নিল। আমার চিৎকার শুনে বাইরে থেকে আপু আওয়াজ করে বলল, ভাই দরজা খুব ভিতরে দিয়ে হয়েছে, দেখতে দে। আর তুই ভিতরে কি করিস? আমি দরজা খুলে আপুর পিছনে দাঁড়িয়ে বললাম, দেখ আপু দেখ, মিতু আমার কি অবস্থা করেছে। ও আমাকে জোর করে ওর রুমে নিয়ে আসছে আর এনে আমার সাথে। দুলাভাই আমার দিকে আরো চোখে তাকিয়ে বলল, তুমি একটা ছেলে, তোমাকে ও মেয়ে হয়ে তুলে নিয়ে আসবে এই রুমে? এই মেয়ে কথা বলবেন না তো? ও আমাকে চাকু ভয় দেখিয়ে এখানে নিয়ে আসছে। আপু এবার মিতুকে বলল, লাদেন যা বললো সব কি সত্যি মিতু? আপুর কথা শুনে মিতুর মুখে কোনো রিয়াকশনই নেই। মনে মনে বললাম, কি ব্যাপার মিতু, কিছু বলছো না কেন? না, যা করার আমাকে করতে হবে। আমি আবার চিৎকার দিয়ে বললাম, ও আপু রে, তোর ভাইয়ের সবকিছু শেষ করে দিয়েছে এই মেয়ে। আমার পেটে যে এখন বাচ্চা আসবে, এ বাচ্চার মা কি হবে? বাচ্চাটা আম্মু বলবে কাকে? এটা বুঝি অবৈধ বাচ্চা হয়ে গেল গো। বাচ্চার মা কে হবে গো? ও আপু গো, চুপ কর তুই, তোরে বলছি না একা কান্না করতে। মিতু এবার আপুর সামনে এসে ফোন করে বলল, দেখেন আপনার ভাইয়ের পাগলামো, সবকিছু আমি ভিডিও করে রাখছি। এই রে, আজকে আবার গেলাম আমি, আর মান সম্মান থাকলো না আমার। ভিডিওটা দেখে দুলাভাই বলল, দূর মিয়া, আমার শালা হয়েও মান সম্মান রাখলে না তুমি। অন্তত একটা চুমু তো দিতা ওর গালে, তাহলে না বলতাম আমার সয়াকার লয়কার ওরে একটা কিস হলেও তো করেছে। হ্যাঁ আমি ওরে চুমু দিব, খেয়ে দে কাজ নেই আমার। ওরে চুমু দেওয়ার থেকে কুত্তার পট ক র চুমা দেওয়ার অনেক ভালো। অন্তত ওর মুখের গন্ধ থেকে ওই কত একার র পাশার গন্ধ সুন্দর হবে। মৃত্যু লাভ দিয়ে আমার সামনে এসে বলল, তোরা আমি খাইছি। আমি দুলাভাইয়ের পিছনে গিয়ে দাঁড়িয়ে বললাম, দেখেন আছে আমাকে মারতে মন চায় ওরে পানিতে ডুবায়। আপু আমার দিকে তাকিয়ে বলল,
তুই একটা ছেলে হয়ে মান সম্মান রাখলি না, একটা মেয়ে তোরে অপমান করলো। সি লাদেন সি। আপু আমার দুলাভাই কিছু বলবো না, চুপচাপ রুমে চলে গেল। মিতু হাসতে হাসতে বলে, কি কেমন দিলাম? আমাকে তো তুই চিনিস না, মনে রাখিস তোরে আমার দেখার আছে। আয় তোর গালে একটা চুমু দেই, তোর গাল গন্ধ করে দূরে গিয়ে মর। ও মারছে আমার সুঘ্রাণ গোলা ব্যক্তি, সুগন্ধ না তুই কি শুনে দেখ একটু। দূর লাদেন, যা তুই, পাঠা পাঠা গন্ধ করে তোর শরীরে, আগে গিয়ে গোসল কর। বটকি তোরে আমার দেখার আছে, মনে রাখিস। হ্যাঁ, এই কথা বলে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বের হতে দেখি দরজার সামনে দুলাভাই দাঁড়িয়ে আছে। দুলাভাই আমাকে বের হতে দেখে বলল, কি ব্যাপার, গোসল করতে এত দেরি হয়? পাক্কা 1 ঘন্টা সময় লাগছে গোসল করতে। ভিতরে কি করো এটাই তো বুঝি না। আপনি মিয়া আমার সাথে আর কথা বলবেন না, আপনি মানুষ ভালো না। কেন, আমি আবার কি করলাম? আপনি কি করেন নাই তাই বলেন? আপনার মতো ভালো মানুষের দুলাভাই মানুষ থাকলে এতক্ষণে আমার জন্য একটা বউ দেখতো। আর আপনি বিয়ে করে এতটাই শখ নাকি? ডাক দিব তোমার বোনকে। না, আর ডাক দিতে হবে না, এই জন্যই তো বললাম আপনি মিয়া মানুষ ভালো না। লাদেন, এখানে কি করিস? আপুর কথা বলতে না বলতেই আপু হাজির। আমি সামনে গিয়ে বললাম, এই তো আপু, দুলাভাইয়ের সাথে ভালো মন্দ কিছু আলাপ করলাম। আপু আমার হাত ধরে বলল, চল আমার রুমে। আপু রুমে যাওয়ার পর আপু বলল, লাদেন, আম্মুর সাথে কথা হয়েছিল তোর না, রাতে কল দেব। শোন ভাই, এভাবে আর কতদিন একটা চাকরি বাকরি কর এখন, আর 1 বছর আপু পরে চাকরি করব। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আপু বলল, ইদানিং নাকি বাবার শরীর খারাপ যাচ্ছে। ওই আমাকে তো কিছুই বলে নাই। তুই বাড়ির খবর রাখিস, যে তোরে বলবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো নে। এখন আমি রুমে গেলাম। লাদেনের একটা কথা শুনছো? হ বলো। না মানে? উমা, আজকে দেখে আমার আপু আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে। কাহিনী কি বলতো? আসলে তুই মামা, আমি মামা হতে যাচ্ছি। তুই আমাকে আরো আগে বলবি না? তারা, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসছি। এখন না লাদেন, তুই বললেই হয়ে যাবে। আমার যে কতটা ভালো লাগছে বলার বাহিরে। এই কথা বলেই বের হয়ে গেলাম। পিছন থেকে আপু বলল, লাদেন গেঞ্জি নিয়ে যা। এভাবে যাস না, দূর রাখতো তোর গেঞ্জি। বাজার থেকে মিষ্টি নিয়ে এসে আশেপাশে সবাইকে দিয়ে এলাম। আপুর বাচ্চা হবে শুনে সবাই খুশি। মিষ্টি নিয়ে বাসায় আসতেই দুলাভাই বলল, কেন নিজের পকেটের টাকা খরচ করতে গেলে? আমাকে বলতো, হ্যাঁ আমি কি আপনার মতো কিপটা যে আমি এই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াবো না? এই কথা বলে আপুর হাতে মিষ্টি দিয়ে বলল, আপু মিতু কই? গিয়ে দেখ, রুমে শুয়ে আছে মনে হয়। আচ্ছা আমি ওকে মিষ্টি খাইয়ে আসি। দেখিস আবার ওর সাথে উল্টাপাল্টা কিছু করিস না। আপু উল্টাপাল্টা কথা শুনে আমার সাথে পড়া কিছুক্ষণ আগের কাহিনী মনে গেল। এই জন্য মিষ্টির প্যাকেটে নিয়ে কিচেনের রুমে চলে গেলাম। একটা মিষ্টি হাতে নিয়ে একটা ভেঙে মাঝখানে শুধু মরিচ গুঁড়ো দিলাম, যাতে ও বুঝতে পারে আমি কি জিনিস। আমাকে তো চেনে না। এবার মিষ্টির প্যাকেটে নিয়ে মিতুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি ও আনমনে গান শুনছে। আমাকে দেখে গান বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার লাদেন, তুই এখানে? নাকি আবার আগের মতো কিছু করতে এলি? তোর সাথে এখন মজা করার মতো মুঠে আমার নেই। আমি মামা হতে চলেছি। আপু তোরে এই বিষয়ে কিছু বলেছে? কি বলিস, আপু তো আমাকে কিছুই বলে নাই। আচ্ছা এখন তো শুনলি, নে মিষ্টি খা। আর যাই করি তোর হাতে মিষ্টি আমি খাবো না। দেখ আমি মামা হতে যাচ্ছি, তুই এই খুশিতে আমি তোর সাথে মজা করব না বলে তোর মনে হয়? আশেপাশে সবাইকে আমি মিষ্টি খাইয়ে এসেছি, এখন তোর শুধু বাকি। পাক্কা কিছু করবি না তো আবার? আরে না। আচ্ছা দে। মিতু হা করতেই আমি মরিচের গোলা মিষ্টি ওর মুখে ঢুকিয়ে দিলাম। মিতু কিছুটা খেতে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বলল, উফ ঝাল বাবা ঝাল, তুই আমার সাথে একটা করতে পারলি? আমি দাঁত কেলিয়ে হেসে বললাম, আমি সব কিছু করতে পারি। এবার মজা বুঝেন ম্যাডাম। এই কথা বলতেই মিতু আর কিছু বলে নাই। আমার সামনে এসে সরাসরি ওর ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আমি তো এবার ঝাল থেকেই বেঁচে গেছি, তুই বাঁচবি কি করে এবার? আমি মিষ্টি প্যাকেট নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আপুর সামনে গিয়ে বললাম, আপু মিষ্টি জাতীয় কিছু দে।
খুব ঝাল লেগেছে আমার। এই কথা বলে মুখে পানি দিচ্ছে, তাও ঝাল যাচ্ছে না। মুখ দিয়ে তো পানি পড়ছেই। আপু একটা মিষ্টি আমার মুখে দিয়ে বলল, আগে এটা খা, দেখ ঝাল চলে যাবে। মিতু আসতে আপু মিতুকে ধমক দিয়ে বলল, মিতু সবসময় কি মজা করা লাগে বলো? মিতু মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার ভাইয়ের সাথে কিছু করি নাই, জিজ্ঞেস করেন। সব দোষ আপনার ভাইয়ের। ও মিষ্টি ভিতরে মরিচ ঢুকিয়ে আমাকে খাইয়ে দিছে। এখন বোঝেন আমার কেমন লাগছিল। এই জন্য ওকে আমি এটা বলেই মিতু চুপ হয়ে গেল। আমি রেগে বললাম, কুত্তি তোর খবর আছে, এই বলে দিলাম। যা যা, তোরে আবার দেখার আছে তোরে তো আমি। আপু আমার দিকে তাকিয়ে বলল, লাদেন এখন রুমে যা, কোনো ঝগড়া নয় কিন্তু বলে দিলাম। কি আর করবো, আপু বলছে যেহেতু রুমে তো যেতেই হবে। মিতুরের দিকে একবার তাকিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে বসে বসে চিন্তা করছি, মিতু আমাকে লিপ কিস করতে পারলো। ও কি একেবারেও চিন্তা করে নাই যে আমি ওর আরো দূর? আমি সব চিন্তা করছি কেন? যা হয়েছে বেশ ভালোই হয়েছে। জীবনে প্রথম কোনো মেয়ে লিপ কিস করছে, এত সেটা ঝাল কিস হোক বা মিষ্টি হোক, একটা তো করেছে, এতেই আমি খুশি। রাতে টেবিলে বসে সবাই মিলে খাবার খাচ্ছি। তখন মিতু বলল, আপু আমার কিছু কিনা কাটা করা দরকার ছিল, কিন্তু একা একা যেতে ভয় পাচ্ছি। আপু বলল, তো লাদেনকে নিয়ে যা, সমস্যা কি? পাশ থেকে আমি বললাম, আমার তো খেয়ে দে আর কাজ নেই যে আমি ওর সাথে যাব। আমি যাব না, আমার কাজ আছে। দেখ ভাই এমন করিস না, তো দুলাভাই কাজে বিজি থাকে, তুই তো জানিস। আপু তোর বলা এত দরকার কি? যা দরকার সে বলে না। মৃত্যুর সাথে সাথে বলল, লাদেন চল না, বেশি সময় লাগবে না, যেতে পারি এক শর্তে। সেটা কি বলো শুনি? সেটা হলো তোর ওই সুন্দরী বান্ধবীর সাথে আমাকে প্রেম করিয়ে দিতে হবে, তাহলে যাব, নইলে না। দুলাভাই আমার কথা শুনে খেতে খেতে বলল, এ না হলো আমার সহায়কার লয়কার। গুড কথা বলল। মৃত্যু শুধু বলল, তুই ওর সাথে প্রেম করবি, ঠিক আছে আমি বলে নেব, তবে ওর একটা রোগ আছে। রোগ আছে সেটা আবার কি? ও আর কি, ও রাত হলে বিছানায় হিসু করে। সি এসব বেডি আমি বিয়ে করব না। পরে রাত হলে দেখা যাবে ওকে জড়িয়ে ধরার আগে হিসু করে আমার শরীর ভিজিয়ে ফেলবে। দরকার নেই আমার বাবা। আপু আর দুলাভাই আমার কথা শুনে হাসতে লাগলো। হঠাৎ করে আমি বললাম, কিরে মিতু, তুই তোর ওর বান্ধবী, রাত হলে তুই আবার তো লাদেন, এবার কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিলাম। তোর মাথায় কিন্তু একটা দেব, হওয়া উচিত কথা বলে দোষ না। আপু বলল, আশা হয়েছে, তাদের কথা একবার বন্ধ হলো, এবার বন্ধ হলো। আর মৃত্যু কালকে লাদেন যাবে তোমার সাথে। যাব তো আপু, তবে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে বলে দে। তুই ওর সাথে যা, আমি সবার জন্য বাসায় বিরিয়ানি রান্না করব। আপুর গালে চুমা দিয়ে বললাম, তুই আমার লক্ষ্মী বোন, আমার কষ্ট তুইও বুঝিস। দুলাভাই দাঁড়িয়ে বলল, এই বেটা তুই আমার বউকে কিস করলি কেন? আমার বোনকে আমি কিস করব আপনি বলার কেন মিয়া? দুলাভাই চেয়ার থেকে উঠে লুঙ্গি তুলে কামড়ে বেঁধে বলল, তাহলে আজকে হয়ে যাক, দেখি কে যেতে। আমি কম কি, আমি লুঙ্গি নিচে ফেলে দিলাম। নিচে একটা শর্ট প্যান্ট ছিল, এই জন্য মান সম্মান বেঁচে গেল। আমি বললাম, আপনাকে আজকে ছাড়বো না দুলাভাই। পাশ থেকে আপু বলল, লাদেন আমি তোর সাথে আছি। আর অন্য দিক থেকে মিতু দুলাভাইকে বলল, দুলাভাই আমি আছি আপনার সাথে। মনে মনে বললাম, আমি কি দুলাভাইয়ের সাথে পারবো? উনি সেনাবাহিনী চাকরি করেন, আর আমি চিকনা বেটা, আমাকে দিয়ে হবে না। কোনো মতে মান সম্মান বাঁচিয়ে রুমে যেতে পারলেই হলো। কি ব্যাপার, এগিয়ে আসছো দেখি। আমি দিলাম এক দৌড় রুমে যেতে যেতে বললাম, আপনার সাথে আমি লড়াই লাগবো না। আপনি বিবাহিত পুরুষ, আর আমি আগে বিয়ে করি, পরে আপনাকে দেখে নেব। পারবো না যে এটা বলবে না, আসলে লড়াই করতে। আমি পিছনে ফিরে বললাম, আমার এলাকার সবচেয়ে শক্তিশালী পুরুষ আমি। চেনেন আমাকে? আমার বডি দেখলে মেয়েরা অজ্ঞান হয়ে যায়। একবার কি হয়েছিল, একটা মেয়ে আমার গালে চুমু দিয়ে বলেছিল, তুমি আমার শক্তিশালী পুরুষ, আমি তোমাকে প্রবেশ করতে চাই। এটা কি মেয়ে ছিল নাকি কোনো হিজড়া ছিল? আমার তো মনে হয়, দূর মিয়া, আপনি দূরে গিয়ে মরেন। রুমের দরজা লাগিয়ে বসে গেলাম। মনে মনে বললাম, যাক হাফ ছেড়ে বেঁচে গেলাম, নইলে দুলাভাই আমাকে মেরে ভর্তা বানিয়ে দিত।
বড় বাচ্চা বেঁচে গেছি। কিছুক্ষণ ফোন চাপাচাপি করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতু আমার সামনে বসে আছে। শুধু মিতু না, দুলাভাইয়ের দাঁড়িয়ে আছে। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বললাম, আপনারা এখানে? দুলাভাই বলল, সি লাদেন, তুমিও আজকাল বিছানায় হিসু করো, রাতে প্যাম্পাস পরতে পারো না। নিচে তাকিয়ে দেখি বিছানায় ভেজা আছে। এটা দেখে আমি বললাম, আরে দুলাভাই, এটা তো মিতুর কাজ, ওই এই বিছানায় পানি দিয়েছে। মিতু মুখ বাঁকিয়ে বলল, নিজে উল্টাপাল্টা কাজ করে আমাকে বলে। আমি মিতুকে ধরে বিছানায় ফেলে বললাম, এটা খেয়ে দেখ তো, পানি নাকি অন্য কিছু। ওয়াহ থু, ছাড় আমাকে। না ছাড়বো না, কেন, খা তুই, দেখ অন্য কিছু না। দুলাভাই রুম থেকে বের হয়ে বলল, তোমরা মারামারি করতে থাকো, আমি গেলাম, নইলে তোমার বোন আমার 12টা বাজাবে। এই কথা বলে দুলাভাই চলে গেল। লাদেন স্যার বলছে আমাকে। মিতু আমার দিকে কেমন একটা নজরে তাকিয়ে আছে। মিতুকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা সকাল সকাল এখানে পানি দিলি কেন? আমাকে ভিজিয়ে দিলি। তুই তো এখনো রেডি হস নাই, তাড়াতাড়ি রেডি হ, এত সকালে যাবি? কুত্তা, এখানেও কি তোর জন্য সকাল আছে? 9টা বাজে। আচ্ছা বাবা, রেডি হচ্ছি। মিতু, তুই তোর বয়ফ্রেন্ডটিকে নিয়ে যেতে পারিস না? বয়ফ্রেন্ড থাকলে কি আর তোরে বলতাম? ও আমার তো মনেই ছিল না, যেই না তোর চেহারা আমার বয়ফ্রেন্ড হবে তোর। লাদেন, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, তোর একটা জিনিস আমি খুব মিস করব। ওমা, তাই নাকি? সেটা কি? ইস, কালকে যে তুই লিপ কিস দিয়েছিলি, আমার যে কতটা ভালো লাগছে বলার বাইরে। যদি তুই পেতনির বংশধর, তারপরেও ভালোই লাগছে। মিতু আমাকে বালিশ দিয়ে মারতে মারতে বলল, কুত্তা বিলাই, তোরে তো আমি আর মারিস না, মরে যাব তো আমি। মরে যা তুই, আমি মরে গেলে তুই ভালো থাকতে পারবি? এভাবে বলিস না, তুই মরে গেলে আমি কার সাথে মজা করব? আর তুই আমার জীবনে অনেক বড় একটা অংশ। বুঝলাম না কি বললি, এত বুঝতে হবে না। লাল পাঞ্জাবি আছে না, ওটা পরবি। মিতু, তুই তো জানিস আমার নীল কালা খুব পছন্দ, কিন্তু আমার যে নাই। আশা হলুদ পাঞ্জাবি পর। তুই আমার কে যে আমি তোর কথা শুনবো? হ্যাঁ সত্যি তো, আমি তোর কে? যা, আমি তোর সাথে যাব না, একা একাই যাব। আমি মিতুর হাত ধরে বললাম, রাগ করো না ময়না, আমি রেডি হচ্ছি। তুমি আমাকে ময়না বললি কেন? আমার যা ইচ্ছা বলার আমি বলবো। তোর কোনো সমস্যা? মিতু আমার চুল টেনে ধরে বলল, আজকে তোরে আমি খাইছি, আমি তোরে ছেড়ে দেব বুঝি? এই মুহূর্তে আপু এসে ধমক দিয়ে বলল, তোরা কি শুরু করলি? যখনই দেখি শুধু মারামারি। লাদেন, রেডি হয়ে মিতুর সাথে যা। আচ্ছা আপু, ঠিক আছে। মিতু আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। মনে মনে বললাম, ডাইনি আজকে শুধু বাসা থেকে বের হই, তোর খবর আছে, এই বলে দিলাম। আপু রুম থেকে যাওয়ার আগে বলল, রেডি হয়ে আয়, আমি নিচে নাস্তা দিচ্ছি টেবিলে। আপু চলে গেল। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হলাম। মিতুর কথা মতো হলুদ পাঞ্জাবি পায়জামা পরলাম। শত হোক ও আমার আপুর বান্ধবী বোন, এজন্য ওর কথা তো আর ফেলা যাবে না। রেডি হয়ে নিচে চলবে।